2024 সালের 5 নভেম্বর ভোর হওয়ার আগেই বারাণসীর একটি পুলিশ স্টেশনে আতঙ্কিত কণ্ঠে ফোন করেন এক গৃহ পরিচারিকা। তিনি জানান যে বাড়িতে তিনি কাজ করেন সেখানে ভয়াবহ হত্যাকাণ্ড ঘটেছে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় পুলিশ। বাড়িটি ছিল এলাকার পরিচিত ব্যবসায়ী রাজেন্দ্র গুপ্তার। বাড়ির ভেতরে ঢুকেই কর্মকর্তারা বুঝতে পারেন এটি কোনো সাধারণ অপরাধ নয়। চারদিকে রক্তের ছাপ, ছড়িয়ে ছিটিয়ে থাকা গুলির খোসা এবং ঘরের ভেতরের ভয়াবহ দৃশ্য দেখে অভিজ্ঞ পুলিশ কর্মকর্তারাও হতবাক হয়ে যান। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। প্রথমে উদ্ধার করা হয় রাজেন্দ্র গুপ্তার স্ত্রী নিতু গুপ্তার মরদেহ। এরপর একে একে পাওয়া যায় তাদের মেয়ে গৌরাঙ্গী গুপ্তা এবং দুই ছেলে নবনেন্দু ও শুভেন্দু গুপ্তার লাশ। প্রত্যেককে খুব কাছ থেকে মাথা ও বুকে গুলি করা হয়েছিল। ঘটনাস্থলের অবস্থা দেখে মনে হচ্ছিল হত্যাকারীর লক্ষ্য ছিল শুধু মানুষগুলোকে হত্যা করা, কারণ বাড়ির আলমারি, টাকা পয়সা কিংবা মূল্যবান জিনিসপত্রে কোনো হাত দেওয়া হয়নি। তবে এই ঘটনার সবচেয়ে বড় রহস্য ছিল পরিবারের কর্তা রাজেন্দ্র গুপ্তার অনুপস্থিতি। বাড়ির প্রতিটি কক্ষ, বাগান, গ্যারেজ এবং আশপাশের এলাকা তল্লাশি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। ফলে পুলিশের প্রাথমিক সন্দেহ গিয়ে পড়ে তার উপরই। ধারণা করা হচ্ছিল পারিবারিক বিরোধের জেরে হয়তো তিনি স্ত্রী সন্তানদের হত্যা করে পালিয়ে গেছেন। কিন্তু কয়েক ঘন্টার মধ্যেই তদন্তে নাটকীয় মোড় আসে। মোবাইল ফোনের অবস্থান শনাক্ত করে পুলিশ শহর থেকে প্রায় 20 কিলোমিটার দূরে একটি নির্মাণাধীন ভবনে পৌঁছায়। সেখানে একটি খাটের ওপর পাওয়া যায় রাজেন্দ্র গুপ্তার মরদেহ। তাকেও মাথা ও বুকে গুলি করে হত্যা করা হয়েছিল। ফলে স্পষ্ট হয়ে যায় এটি একজন মানুষের হাতে সংগঠিত পারিবারিক হত্যাকাণ্ড নয়, বরং পুরো পরিবারকে নিশ্চিহ্ন করার পরিকল্পিত অভিযান। তদন্তের অগ্রগতির এক পর্যায়ে পুলিশ কথা বলে রাজেন্দ্র গুপ্তার বৃদ্ধা মায়ের সঙ্গে। প্রথমে তিনি কিছু বলতে চাননি, কিন্তু পরে ভেঙে পড়েন এবং এমন এক ইতিহাস তুলে ধরেন যা গোটা মামলার ভিত্তি বদলে দেয়। বৃদ্ধা জানান এই রক্তাক্ত ঘটনার শুরু 2024 সালে নয়, বরং 1997 সালে। সেই সময় গুপ্তা পরিবার ছিল উত্তরপ্রদেশের অন্যতম ধনী ব্যবসায়ী পরিবার। পরিবারের কর্তা লক্ষ্মীনারায়ণ গুপ্তার ছিল বিশাল মদের ব্যবসা ও নির্মাণ প্রতিষ্ঠান। তার দুই ছেলে রাজেন্দ্র এবং কৃষ্ণ। দুই ভাইয়ের স্বভাব ছিল সম্পূর্ণ বিপরীত। রাজেন্দ্র ছিলেন রাগী, কর্তৃত্বপরায়ণ ও আক্রমণাত্মক। অন্যদিকে কৃষ্ণ ছিলেন শান্ত, ভদ্র এবং ব্যবসা পরিচালনায় দক্ষ। সময়ের সঙ্গে লক্ষ্মীনারায়ণ বুঝতে পারেন পারিবারিক ব্যবসার ভবিষ্যৎ কৃষ্ণের হাতেই বেশি নিরাপদ। ফলে ধীরে ধীরে ব্যবসার দায়িত্ব ছোট ছেলে কৃষ্ণের হাতে তুলে দিতে শুরু করেন। এই সিদ্ধান্ত মেনে নিতে পারেননি রাজেন্দ্র। তার মধ্যে জন্ম নেয় তীব্র ক্ষোভ ও হিংসা। 1997 সালের 5 নভেম্বর সেই ক্ষোভ ভয়াবহ রূপ নেয়। অভিযোগ অনুযায়ী রাজেন্দ্র অস্ত্র হাতে কৃষ্ণের বাড়িতে ঢুকে তাকে ও তার স্ত্রীকে গুলি করে হত্যা করেন। ঘটনাটি পুরো পরিবারকে নাড়িয়ে দেয়। পুলিশ তাকে গ্রেফতার করলেও পরবর্তীতে তিনি জামিনে মুক্তি পান। কারাগার থেকে বের হওয়ার পর রাজেন্দ্র জানতে পারেন তার বাবা ব্যবসার মালিকানার কাঠামো বদলে দিয়েছেন। শুধু তাই নয়, ভবিষ্যতে ব্যবসার উত্তরাধিকারী হিসাবে মনোনীত করা হয়েছে কৃষ্ণের দুই ছেলে যুগ্ন ও ভিকিকে। এই সিদ্ধান্তে রাজেন্দ্র আরও ক্ষুব্ধ হয়ে ওঠেন। এর 2 বছর পর 1999 সালে আরেকটি রক্তাক্ত ঘটনা ঘটে। লক্ষ্মীনারায়ণ গুপ্তা অফিস থেকে বের হওয়ার সময় সশস্ত্র হামলায় নিহত হন। তার দেহরক্ষীকে গুলি করে হত্যা করা হয়। পরিবারের অনেক সদস্য বিশ্বাস করতেন ব্যবসার পুরো নিয়ন্ত্রণ নিজের হাতে নেওয়ার জন্য এই হত্যার পেছনেও রাজেন্দ্র ছিলেন। তবে অভিযোগ কখনো আদালতে প্রমাণ হয়নি। বাবা মায়ের মৃত্যুর পর কৃষ্ণ গুপ্তার 3 সন্তান যুগ্ন, ভিকি ও ডলি বড় হতে থাকে রাজেন্দ্রের বাড়িতেই। কিন্তু তারা কখনো স্বাভাবিক পারিবারিক পরিবেশ পায়নি। ছোটবেলা থেকেই তারা বিশ্বাস করত তাদের বাবা মায়ের হত্যাকারী হচ্ছেন সেই মানুষ যার বাড়িতে তারা আশ্রিত হিসাবে বাস করছে। অভিযোগ রয়েছে তাদের সঙ্গে রাজেন্দ্রের নিজের সন্তানদের মতো আচরণ করা হতো না। পারিবারিক অনুষ্ঠান, সম্পত্তির আলোচনা কিংবা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত থেকে তারা দূরে থাকত। ধীরে ধীরে তাদের মনে জমতে থাকে ক্ষোভ, অপমানবোধ এবং প্রতিশোধের ইচ্ছা।
বছরের পর বছর সেই ক্ষোভ চেপে রাখলেও 2024 সালে পরিস্থিতি বদলে যায়। প্রাপ্তবয়স্ক হওয়ার পর যুগ্ন ও ভিকি নিজেদের অধিকার দাবি করতে শুরু করেন। অক্টোবর মাসে তারা বারাণসীতে এসে পৈতৃক সম্পত্তিতে নিজেদের অংশ চান, কিন্তু রাজেন্দ্র তাদের অপমান করে বাড়ি থেকে বের করে দেন। এই ঘটনায় প্রতিশোধের পরিকল্পনাকে চূড়ান্ত করে দেয়। পুলিশের তদন্তে জানা যায় ভিকি প্রায় 1 বছর ধরে হত্যার পরিকল্পনা করছিল। তথ্য প্রযুক্তি খাতে চাকরি করার কারণে ডিজিটাল নিরাপত্তা ও নজরদারি ব্যবস্থা সম্পর্কে তার ভালো ধারণা ছিল। কিভাবে তদন্ত এড়ানো যায়, কিভাবে পরিচয় গোপন রাখা যায় এবং অপরাধের পর দীর্ঘ সময় আত্মগোপনে থাকা সম্ভব, এসব বিষয়েও সে আগাম প্রস্তুতি নিয়েছিল। অবশেষে 2024 সালের 5 নভেম্বর রাতে প্রতিশোধের সেই পরিকল্পনা বাস্তবায়ন করা হয়। রাজেন্দ্র গুপ্তার বাড়িতে ঢুকে তার স্ত্রী, 2 ছেলে, মেয়ে এবং পরে রাজেন্দ্রকেও হত্যা করা হয়। পরিবারের একজন সদস্যকেও জীবিত রাখা হয়নি। হত্যাকাণ্ডের পর ভিকি ও তার ভাই দীর্ঘ সময় আত্মগোপনে ছিল। ভুয়া পরিচয়পত্র, ভুয়া সিম কার্ড এবং প্রযুক্তি নির্ভর যোগাযোগ ব্যবস্থা ব্যবহার করে তারা পুলিশের চোখ ফাঁকি দিতে সক্ষম হয়। তবে শেষ পর্যন্ত 2025 সালের ফেব্রুয়ারিতে গোপন তথ্যের ভিত্তিতে পুলিশ তাদের গ্রেফতার করে। জিজ্ঞাসাবাদে তারা হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ। তাদের দাবি এটি ছিল প্রতিশোধ। তাদের বাবা মায়ের হত্যার বিচার কখনো হয়নি, বরং অভিযুক্ত ব্যক্তি বছরের পর বছর ক্ষমতা ও সম্পদের জোরে পার পেয়ে গেছেন। সেই ক্ষোভই শেষ পর্যন্ত তাদের এই পথে ঠেলে দেয়। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। গুপ্তা পরিবারের এই ঘটনা শুধু একটি অপরাধ কাহিনী নয়, এটি দেখিয়ে দেয় কিভাবে অমীমাংসিত অন্যায়, পারিবারিক সহিংসতা এবং প্রতিশোধের সংস্কৃতি প্রজন্মের পর প্রজন্মকে ধ্বংস করে দিতে পারে। 1997 সালে যে রক্তপাত শুরু হয়েছিল তার শেষ অধ্যায় লেখা হয়েছে 2024 সালে, কিন্তু সেই সমাপ্তিতে কেউ বিজয়ী হয়নি। হারিয়েছে 2 প্রজন্ম, ধ্বংস হয়েছে একটি পুরো পরিবার, আর রেখে গেছে প্রতিশোধের ভয়াবহ মূল্য সম্পর্কে এক নির্মম শিক্ষা। সামরিনা প্রীতি, ঢাকা এক্সপ্রেস।